সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় ইতিবাচক অভিমুখে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়ে গেছেন ডেল এইচ খান, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যদি একটু বলে নিতে চাই, সর্বশেষ খবর অনুযায়ী আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে যুক্তরাষ্ট্রের যিনি মার্কিন দূতাবাসে যে বিশেষ দূত সার্জিও গর, তিনি বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয় সংক্রান্ত নিয়ে আলোচনা হচ্ছে। মানে এটা সর্বশেষ খবর আসলে আমি বলতে চাই। এর আগে মানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বৃহস্পতিবার 3 দিনের সফরে ঢাকায় এসেছেন বলে আমরা জেনেছি, এবং এটি মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। পোস্টে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তিনি বলছেন, আমার বন্ধু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে তিনি প্রত্যাশা করছেন। আসলে বিষয়টি আমি এই খবরটি এমনি এই জন্যই পড়লাম যে ইতিবাচক অভিমুখে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, এই যে একটা সফর এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বিনিয়োগ সংক্রান্ত কিংবা বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক সব কিছু বিষয় নিয়ে আলোচনা, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন যে আসলে কি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক ইতিবাচক দিকেই যাচ্ছে কিনা, কি মনে হয়? ধন্যবাদ। এই যে আমেরিকান রাষ্ট্রদূত, যিনি একই সাথে ভারতের রাষ্ট্রদূত আমেরিকার, তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিশেষ দূত, সুতরাং তার যে এই বাংলাদেশ সফর, এটাকে কোনো রুটিন ডিপ্লোম্যাটিক ভিজিট হিসেবে দেখতে চাই না, আমি দেখার সুযোগ নাই। কারণ এই সফরটার মাধ্যমে প্রথমেই যে জিনিসটা খুব স্পষ্ট হয় যে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বাংলাদেশ, স্পেশালি বঙ্গোপসাগর, একটা নতুন দোতনা পেতে যাচ্ছে, নতুন গুরুত্ব। কারণ আমেরিকার যে পলিসি এবং প্রায়োরিটি, নীতিমালা এবং অগ্রাধিকার, এটা কিন্তু কখনো ব্যক্তিকেন্দ্রিক না, এটা নর্মালি একটা বড় ব্যাপ্তিতে কাজ করে। তো গোরের এই যে সফরটা আছে, এই সফরটার বেশ কিছু উদ্দেশ্য এখানে অত্যন্ত স্পষ্ট, এবং এক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র হেডলাইনের দিকে তাকান তাহলে এই সফরের মূল এসেন্সটা মিস করার চান্স আছে। 2026-এ এসে এখন আপনাকে আগে বাংলাদেশের যে নতুন অবস্থানটা, এটা বুঝতে হবে। এটা বুঝতে হলে প্রথমেই আপনাকে যেটা কনসিডারেশনসে নেওয়া লাগবে সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেটা গত 54 বছর ধরে প্রায় যে অবস্থায় ছিল সেখান থেকে শিফট করেছে, একটা প্যারাডাইম শিফট আছে। ভারতীয় যে হেজিমনিটা বাংলাদেশের বিরুদ্ধে, যেমন ধরেন বাংলাদেশের পলিটিক্সে ক্রমাগত ডিস্টারবেন্স ক্রিয়েট করা, যেমন ধরেন বাজে ইলেকশন হয়েছে কিন্তু তার নিজের স্বার্থে সে সেটা নিয়ে একটু শব্দও করেনি, এবং বাংলাদেশের ভেতরে পিলখানা ম্যাসাকার সহ, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সহ বিভিন্ন জায়গায় শান্তিবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সময়ে হাত দিয়েছে এবং বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট হিসেবে রাখার চেষ্টা করেছে। তারা বাংলাদেশের নদীগুলোতে বাঁধ দিয়ে বাংলাদেশের মানুষের আস্থা হারিয়েছে। তারা বাংলাদেশের 4096 কিলোমিটার দীর্ঘ যে সীমান্ত আছে, সেই সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে এবং সেই কাঁটাতারের বেড়ার ওপার থেকে নির্বিচারে দেখামাত্র গুলি করে গত 20 বছরে প্রায় 1200-এর উপরে মানুষকে হত্যা করে বাংলাদেশের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। এবং তাদের যে বুদ্ধিজীবীরা আছে, তারা রংপুর দখলের মতো অত্যন্ত ঘৃণ্য এবং অত্যন্ত ভয়ানক পরিকল্পনা লিখিতভাবে প্রচার করছে, যার কারণে বাংলাদেশের মানুষ স্বভাবতই
ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে অত্যন্ত শঙ্কিত। আর এই শঙ্কার কারণেই সর্বশেষ যে কাজটা তারা করেছে সেটা হচ্ছে তারা ভারতে বাংলাদেশের ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা প্রধান, তার পুলিশ বাহিনী প্রধান, তার প্রথম সারির যে মন্ত্রীবর্গ ছিল, তাদের সবাইকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে অ্যাসেট হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে একটা ডিপ্লোম্যাটিক লিভারেজ হিসেবে ইউজ করছে। এইটা স্বভাবতই বাংলাদেশের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটা দেখতে পাচ্ছে এবং স্বীকৃতি দিচ্ছে, যার প্রমাণ হচ্ছে গোরের আলাদা করে বাংলাদেশ সফর। কারণ এই সফরের মাধ্যমে একটা জিনিস প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেটা হচ্ছে এতদিন ধরে ভারত মূলত আমেরিকাকে যা বুঝিয়েছে সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যাপারে আমার যে লেন্স আছে এই লেন্স দিয়েই দেখো, এবং এতদিন পর্যন্ত আমেরিকা সেভাবেই দেখত। কিন্তু এই প্রথম ভারতের রাষ্ট্রদূত প্লাস উনি দক্ষিণ এশিয়ার কিন্তু বিশেষ দূত, তিনি যখন পৃথকভাবে বাংলাদেশ সফরে আসছেন, তার মানে এটা একটা স্বীকৃতি যে তারা এখন আর ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখতে চাচ্ছে না। এবং মার্কিন রাষ্ট্রদূত সুতরাং ওয়াশিংটন, বেইজিং অথবা লন্ডন বলেন, এরা সবাই এখন বায়োল্যাটারালি বাংলাদেশের সাথে কথা বলতে চাচ্ছে। এটা হচ্ছে প্রথম স্বীকৃতি একটা। দ্বিতীয়ত হচ্ছে যে কেন এই মুহূর্তে মিস্টার গোরের এই সফরটা এত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি মালয়েশিয়া হয়ে চীন সফর করে এসেছেন, এবং এখানে চীনের রোলটা বোঝা খুব জরুরি, তাহলে আপনি আমেরিকার উদ্বেগটা বুঝতে পারবেন। চীন ইতোমধ্যে কোটি ডলারের একটা প্রস্তাব বাংলাদেশকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মিয়ানমার হয়ে চীনের সাথে বাংলাদেশের সংযোগের একটা করিডোর। সো এই বিএমসি যে ইকোনমিক করিডোরটা আছে, এই করিডোরের মাধ্যমে চীন মালাক্কাকে বাইপাস করে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশের রাস্তা খুঁজে নিচ্ছে। এই যে করিডোরটা আছে, এই করিডোরটাতে একসময় কিন্তু ইন্ডিয়ারও থাকার কথা ছিল, কিন্তু ইন্ডিয়া পরে এটা পিছু হটে এটা থেকে। সুতরাং এখন এটা শুধুমাত্র চায়না, মিয়ানমার এন্ড বাংলাদেশ করিডোর। সুতরাং এই যে বঙ্গোপসাগরে চীন তার রাস্তা খুঁজে নিচ্ছে, এবং এটা কেন করছে সে, কারণ যদি এদিক দিয়ে সে তার বাণিজ্য করতে পারে তাহলে তাকে ঘুরে মালাক্কা প্রণালী হয়ে ব্যবসা করতে হয় না। মালাক্কা প্রণালীটাকে চীন কেন ভয় পায়, কারণ মালাক্কা প্রণালী অত্যন্ত সংকীর্ণ একটা প্রণালী, এবং ওখানে ভারতীয় এবং আমেরিকান যুদ্ধজাহাজ ডিপ্লয়েড আছে, যার কারণে যদি তারা কখনো চায় মুহূর্তের ভিতরে এটাকে বন্ধ করে দিতে পারে, তখন যুদ্ধ করা ছাড়া চীনের এনার্জি সিকিউরিটি অনেকটাই কমে যায়। এই জন্যই সে পাকিস্তানের ওখানে গাদার পোর্ট আর এখান দিয়ে একটা করিডোর করার চেষ্টা করছে। এইটাকে যদি সে করতে পারে তাহলে চট্টগ্রাম এবং মংলা বন্দরের উপরে চীনের একটা বিশাল প্রভাব বিস্তার হবে, কারণ a lot of trade and commerce will happen through these ports. আমেরিকা এটার ব্যাপারে একটু উদ্বিগ্ন। কেন উদ্বিগ্নতার কারণটা কি? ফ্যান্টাস্টিক, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারণ এখানে যদি চীনের এই ব্যাপক আধিপত্য সৃষ্টি হয় তাহলে বঙ্গোপসাগরে যে মানে আমেরিকান যে আধিপত্যের যে পরিকল্পনাটা ছিল এটা ভেস্তে যাচ্ছে। আমেরিকা কিন্তু ইতোমধ্যে যেটা দিয়েছে সেটা হচ্ছে তারা বলেছে যে 19% কাছাকাছি তারা রেসিপ্রোকাল ট্যারিফ রাখবে, কারণ আমাদের আরএমজির একটা বড় ডেস্টিনেশন হচ্ছে আমেরিকা। সুতরাং এটাকে তারা টোপ হিসাবে ইউজ করছে। বিনিময়ে আপনি দেখেন আমেরিকা কি চাচ্ছে, বিনিময়ে আমেরিকা চাচ্ছে আমেরিকার কাছ থেকে আমাদের প্রায় $15 বিলিয়ন এনার্জি কিনতে হবে, তাদের কাছ থেকে বোয়িং কিনতে হবে, যেটা মার্কিন চুক্তি সবশেষ মার্কিন চুক্তি অনুযায়ী, রাইট। এবং একই সাথে তারা বলছে যে তুমি যদি আমার তুলা দিয়ে বানানো কাপড় আমার কাছে বিক্রি করো তাহলে তোমাকে 19% দিতে হবে না, জিরোতেই দিব আমি, ঠিক আছে? মানে তুলাটাও আমাকে কিনতে হবে ওখানে। এবং সবচেয়ে বিপজ্জনক যে অংশটা এই চুক্তিতে সেটা হচ্ছে চীনের নাম নেওয়া হয় নাই, কিন্তু বলা হয়েছে চীনের সাথে বড় ধরনের কোনো চুক্তিতে অথবা ওই ধরনের রাষ্ট্রের সাথে চুক্তিতে যাওয়া যাবে না। বিশেষ করে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশনের ব্যাপারে তারা চাচ্ছে যে পশ্চিমের উপরে আমরা ডিপেন্ডেন্ট থাকি, আমরা যেন চাইনিজ ব্লকে ঢুকে না যাই।
So, এইবার টেনশনটা তো ক্লিয়ার হলো আপনার। এক্স্যাক্টলি। আমি আবারও ফিরে আসবো আপনার কাছে ডেলাইচ খান। জি। আলোচনায় আমি একটু জানিয়ে রাখতে চাই দর্শকদের যে আজকে আমাদের আরো একজন অতিথি সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে। মাহফুজুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। একটু দেরি হয়ে গেছে যদিও, আমাদের আলোচনা শুরু হয়ে গেছে, কিন্তু তারপরও আলোচনার বিষয়টা একটু জানিয়ে রাখি। ইতিবাচক অভিমুখে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আমরা জানি এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্র যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিনি বৈঠকে বসেছেন এবং দ্বিপাক্ষিক এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনার মাঝখানে ডেলাইচ খান কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে এসেছেন। চীন সফর নিয়ে এসেছেন, মালয়েশিয়া সফর নিয়ে এসেছেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের যে উদ্বিগ্নতা কাজ করছে বা উৎকণ্ঠা কাজ করছে চীন সফর নিয়ে, ভারতের মধ্যেও কি এমনটা কাজ করছে? মানে অনেক কিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাই, আপনার কাছে আলোচনায় চলে যেতে চাই। মাহফুজুর রহমান। জি, আমার কাছে মনে হয়েছে যে সার্জিও গরের ভিজিটটার আপনার তিনটা মাত্রা হয়তো আছে। একটা খুব সুন্দরভাবে হয়তো আমার বক্তা যিনি একটু আগে বললেন তিনি বলেছেন, কিন্তু তার পাশাপাশি এখানে আমাদের দেখতে হবে যে সার্জিও গর সম্ভবত, এটা আমার ধারণা, যে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে যেরকম ভাবে কথা বলবেন সম্ভবত বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও তিনি কথা বলবেন। কেননা এটা তো আমরা সবাই বুঝছি যে ভারতের সঙ্গে আমাদের একটা টানাপোড়েন আছে, যদিও সেটা কিছুটা স্বাভাবিককরণের দিকে যাচ্ছে কিন্তু যথেষ্ট শ্লথ গতিতে যাচ্ছে। তো সেই কারণে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে যদি এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনার প্রয়োজন পড়ে, সেইটার প্ল্যাটফর্ম যেহেতু এখনো তেমনভাবে তৈরি হয়নি, সার্জিও গর হয়তো এই সুযোগটা নিতে পারেন অথবা ভারত এই সুযোগটা নিতে পারেন যে সার্জিও গরের মাধ্যমে কিছু কিছু বিষয় তারা তুলে ধরতে পারেন বাংলাদেশের কাছে, বিশেষ করে যে সমস্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অবস্থান অ্যালাইন্ড, অর্থাৎ একরকম হচ্ছে বা একমুখী হচ্ছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এইটা হলো আমার ধারণা। আর ধারণার বাইরে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যথেষ্ট নিকট সম্পর্ক, মানে এখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস আছে এবং দূতাবাস অসম্ভব সক্রিয়, সেই কারণে ভারতে তাদের নিযুক্ত যিনি রাষ্ট্রদূত তাকে একই সঙ্গে যত দায়িত্বই দেওয়া হোক, কিন্তু ভারত ইটসেলফ যথেষ্ট বড় একটা দেশ এবং তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকখানি গভীর, অনেকখানি বিস্তৃত। সেইখানে তিনি অতিরিক্ত কোনো বিষয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিয়ে আসবেন কি আসবেন না, সেটা একটা সন্দেহ, আমার একটু ছোট একটা সন্দেহ রয়ে গেছে। কেননা একটা হতে পারে যে এটা একটা ফ্যামিলিয়ারাইজেশনের জন্য ট্রিপ, আরেকটা হতে পারে যে না, সত্যিকার অর্থেই যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ এই মুহূর্তেই সরকারকে দেওয়ার প্রয়োজন আছে। কেননা অ্যাপারেন্টলি, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকার যেহেতু মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, সেইখানে হয়তো, এবং চীনের সঙ্গে যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়েছে, কতগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে আপনার মস্কো সফর করেছেন। সুতরাং সেইখানে বাংলাদেশের পররাষ্ট্র নীতি, যেটা আবার সরকার ঘোষণা করেছে বাংলাদেশ ফার্স্ট, সেইখানে আমাদের পররাষ্ট্র নীতির ঝোঁক কিরকম হতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আমার মনে হতে পারে আলাপ আলোচনা আসলে অনেক বিষয় নিয়েই হতে পারে, কিন্তু যেটি ডেলাইচ খান উল্লেখ করেছিলেন যে চীনের সাথে, চীনের নাম উল্লেখ না করলেও এই মার্কিন নীতিতে সবশেষ মানে যে বিষয়গুলো রয়েছে, এই যে যুদ্ধ বিমান ক্রয়ের একটা বিষয় রয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথমে গিয়েই সেই এমতে করলেন, স্বাক্ষর করলেন। আসলে এটি কি ধরনের বার্তা বহন করেছে আমি একটু আপনাদের কাছে জানতে চাই। একটা বিরতির পরে, দর্শক একটা বিরতির পরে ফিরে এসে দেশ সম্প্রতিকে জানবো। থাকুন সঙ্গে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিক ইতিবাচক অভিমুখে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। আলোচনায় আছেন আজকে মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, এবং আছেন ডেলাইচ খান, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক। আলোচনায় ফিরতে চাই এবং যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এর আগেও আমরা দেখেছি যে যখন প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফরে গেলেন, মাহফুজুর রহমান আপনাকে প্রশ্নটি করতে চাই, তখনও বলা হচ্ছিল যে আমরা আসলে একটা ব্যালেন্স
ব্যালেন্সের কূটনীতি এবার দেখতে পাবো, যে আমাদের কূটনৈতিক বলয়টা একটা ব্যালেন্সিং কূটনীতিতে যাবে, কোনো একটা বলয়ের মধ্যে ঢুকে যাওয়া নয়। আমরা প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সমানভাবে বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে, চাহিদার ভিত্তিতে সম্পর্ক রাখবো, এবং এই যুক্তরাষ্ট্রের সাথেও এই সম্পর্কটাকেই অনেকখানি সেই সব তৎপরতার অংশ হিসেবেই দেখছেন অনেক কূটনীতিক এবং রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আপনার দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাই। না, আপনি যদি বাংলাদেশের ইতিহাসটা দেখেন বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির বা বৈদেশিক সম্পর্কের ইতিহাসটা দেখবেন, আপনি দেখবেন যে 50 বছরের সবসময় বাংলাদেশ কম বেশি তার স্বার্থ রক্ষা করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, কেননা একটা সময় তো বিশেষ করে স্বাধীনতার সময় আমরা ধরেন সোভিয়েত ব্লকের দিকে কিছুটা ঝুঁকেছিলাম বলে অনেকেরই মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু যখন আমাদের প্রয়োজন হলো যে অর্থনৈতিক প্রয়োজনে আপনার বিভিন্ন দেশ থেকে আমাদের ওই তখন তো বিনিয়োগ ছিল না, কিন্তু বিদেশি সাহায্যের প্রয়োজন হচ্ছিল, তখন কিন্তু আমরা যুক্তরাষ্ট্রেরই দ্বারস্থ হয়েছিলাম। পরবর্তীতে যখন আমরা দেখলাম আপনার মধ্যপ্রাচ্যের দেশসমূহে আপনার এরকম শ্রমিক নিয়োগের একটা সম্ভাবনা আছে, তখন কিন্তু আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক নির্মাণ করেছি, এবং এই নির্মাণ করার স্বার্থে তখন কিন্তু পাকিস্তানের সঙ্গে পারস্পরিক আপনার সেই রিকগনিশন, স্বীকৃতি আদান প্রদানও করা হয় ওইটার স্বার্থে। তার মানে আমরা সব সময় নিজেদের স্বার্থই দেখেছি। একদম শুরুতে যখন বাংলাদেশ স্বীকৃতি পাচ্ছিল না, তখন কিন্তু আমরা কমনওয়েলথের সদস্য হয়ে গেলাম, যাতে কমনওয়েলথের দেশগুলো থেকে অন্তত যখন স্বীকৃতি আসে। এরপরে আপনার নন অ্যালাইড মুভমেন্টের আমরা সদস্য হয়ে গেলাম, ওআইসির আমরা প্রথম থেকে সদস্য হয়ে গেছি, এবং ওই যে তখনই পাকিস্তানকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো এই সবগুলো কাজ কিন্তু করা হয়েছিল তখন আমাদের নিজেদের স্বার্থ দেখে। এবং এখন নতুন একটা সরকার, সেই সরকার ঘোষণা করেছে বাংলাদেশ ফার্স্ট। এখন ঘোষণা করা হয়তোবা সহজ, কিন্তু সেটা বাস্তবায়ন করা অনেক কঠিন, এবং বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য এটা অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জিং। তো যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আপনার মালয়েশিয়া থেকে শুরু করেছে, অথবা মালয়েশিয়া এবং চীন থেকে শুরু করেছে, সুতরাং এই প্রশ্নটা জনমনে স্বাভাবিকভাবেই এসেছে যে বাংলাদেশ কি তাহলে চীনের দিকে ঝুঁকে গেল কিনা। এবং পরবর্তীতে আমি যেটা আগেরবার বলছিলাম, যে যেহেতু আমরা অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি কিংবা একটা যৌথ ঘোষণা স্বাক্ষর করেছি, সেই কারণে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করলে অনেকে অনেক আপনার জায়গা পায়, যেটা দিয়ে প্রমাণ করা যায় যে বাংলাদেশ হয়তো চীনের দিকে ঝুঁকে গেছে। কিন্তু একটা সরকারকে একভাবে বললে বলা যায় যে আপনার মর্নিং শোজ দ্য ডে, আপনি শুরুতেই বলতে পারেন সে কোন দিকে ঝুঁকে যাচ্ছে, আবার আরেকভাবে বলতে পারেন যে না, 6 মাস কোনো সময়ই না। তো সেটাও তো সত্য, একটা সরকারের জন্য 5 বছর হাতে সময় আছে। সুতরাং ভবিষ্যতে আমরা যদি দেখি যে সরকার যেভাবে চীনের প্রতি একটা আগ্রাসী মনোভাব নিয়ে গেছে, যে চীন থেকে যতটুকু পারা যায় ম্যাক্সিমাম একটা অ্যাচিভ করে নিয়ে আসবে, এই একই প্রবণতা যদি অন্য দেশের ক্ষেত্রেও বাংলাদেশ দেখায় ভবিষ্যতে, তখন হয়তো এখন যারা মনে করছেন যে আমরা একদিকে ঝুঁকে যাচ্ছি, তখন হয়তো এটা আর মনে করবেন না। সুতরাং এই চ্যালেঞ্জ এখনো সরকারের সামনে আছে, এবং আমি মনে করব এটা একটা সুবর্ণ সুযোগ সরকারের প্রমাণ করার জন্য যে বাংলাদেশের স্বার্থে এই সরকার সব দিকেই সমানভাবে দৌড়াচ্ছে, সেটা প্রমাণ করা। তো সেটা আমাদেরকে ভবিষ্যতে দেখতে হবে, আসলে দেখতে হবে, কারণ সময়টা 5 বছর এবং 5 মাসের একটা সরকার। এবং আমরা যদি ডেলিজ খান আপনার কাছে ফিরে আসি আলোচনা নিয়ে, এই যে আমরা দুটো সফর দেখেছি এর আগে, মালয়েশিয়া সফর এবং চীন সফর, এবং এর পরে আমরা শুনছি যে বাংলাদেশ থেকে এবং মালয়েশিয়া থেকে যারা রোহিঙ্গা আছে তাদের একটা বিশাল সংখ্যক ফেরত নিতে চেয়েছে মিয়ানমারকে আসলে এত বছর ধরে রাজি করানো যায়নি, সেখানে মিয়ানমার নিজে ফেরত নিতে চাচ্ছে। এটা কি আমরা ধরে নিতে পারি যে চীন সফর কিংবা মালয়েশিয়া সফরের একটা ফল বা ইতিবাচক ফল আমরা পেতে যাচ্ছি, এরকম কিছু? না, আমি ওভাবে কাউকে আনডিউ ক্রেডিট দেব না, কারণ মালয়েশিয়ান প্রিমিয়ার প্রাইম মিনিস্টার দাতো ইব্রাহিম যেটা বলছেন, এটা তার ভাষ্য। আমাদের কাছে কি কোনো রিটেন ডকুমেন্ট এসছে যে 3 লাখ রোহিঙ্গা নিয়ে যাবে? ওয়াজ দেয়ার এনি প্রপোজাল? আমাদের সমস্যা হচ্ছে ওই জায়গায় আমরা বাংলাদেশিরা অল্পতেই উত্তেজিত হয়ে যাই। আমি 2013 সালে যখন আমার স্টাফ কলেজ করি, তখন সিরিয়াতে আক্রমণ হয়েছে, তো চাইনিজ রাষ্ট্রদূত আমাদের স্টাফ কলেজে ক্লাস দিতে এসেছিলেন। তো আমি জিজ্ঞেস করলাম যে সিরিয়াতে এত বড় ঘটনা ঘটলো, তোমরা তো সুপার পাওয়ার, তোমরা কীভাবে রিয়্যাক্ট করবা? সে প্রথমেই আমাকে সংশোধন করে দিল যে মেজর আই কারেক্ট ইউ, উই আর নট সুপার পাওয়ার, আমরা কোনো সুপার পাওয়ার না, আমরা মিড ইনকাম একটা কান্ট্রি, উই আর ট্রাইং টু বি ইকোনমিক্যালি স্ট্রং। এই যে বিনয়, এইটা আমাদের নাই।
আমাদের মনে করেন বিমানের চুক্তি হয়েছে, এদিকে ধরেন আমাদের কিছু বয়েস্টারাস পলিটিশিয়ান যারা আছে তারা সেভেন সিস্টার দখল করতে চলে যাচ্ছে। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। তো আমাদের এই ম্যাচুরিটিটা দরকার। রোহিঙ্গা ক্রাইসিস ইজ এ বিগ ক্রাইসিস। আমার একটা বই আছে এটার উপরে, রোহিঙ্গা রঙ্গ নামে। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছে যে এবার ঈদ করবে গিয়ে ওই জায়গায় গিয়ে, আমি তখনই নিশ্চিত যে উনি এটা ভেবে বলেন নাই, কারণ রোহিঙ্গা ক্রাইসিস ইজ ডিপলি রুটেড। আরাকান ক্লিয়ার করা দরকার হয়েছে কালাদান প্রজেক্টের জন্য, আরাকান ক্লিয়ার করা দরকার হয়েছে কায়াকপোর জন্য। দুইটি হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট ওখানে। ঠিক আছে, আজকে রোহিঙ্গাদের পেছনে 2017 সাল থেকে আপনি যদি দেখেন ওদের জেআরবিতে যে পরিমাণ ফান্ড আসছে ত্রাণ হিসেবে, তার ভিতরে 1%-এরও কম হচ্ছে চাইনিজ কন্ট্রিবিউশন, 99% হচ্ছে ওয়েস্টার্ন কন্ট্রিবিউশন। সুতরাং চায়নার মায়া কান্না শুধু কাঁদলেই হবে না। এখানে রোহিঙ্গা একটা আজ পর্যন্ত ফেরত নিছে মিয়ানমার, মানে চায়না চাইলে প্রেশার ক্রিয়েট করতে পারত না, এত বছরে করছে, করে নাই। এখন ধরেন সে করিডোর নিয়ে আসছে, ইকোনমিক করিডোর। কেন আনছে? কারণ আমরা আনোয়ারা থেকে তাকে একটা ইপিজেটের জায়গায় দিছি। এই আনোয়ারাতে কানেক্ট করতে হলে তাকে ইকোনমিক করিডোর আনতে হবে, আদারওয়াইজ জিনিসপত্রের দাম অত সস্তা থাকবে না, লাভ নেই ওটা করে। সো এখানে ইনার প্লেইজ আছে, ওগুলো বুঝে তারপরে ইয়ে করতে হবে। সো আমি পার্সোনালি যেটা বলবো, রোহিঙ্গাদের ব্যাপারে দাতো ইব্রাহিম যতটুকু আগাইছে, আমরা এটা সিমেন্টেড করার চেষ্টা করতে পারি। কারণ আমাদের ডিপ্লোমেটরা যারা আছেন তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে পলিটিক্যাল পদায়নের কারণে মেরিটোক্রেসিটা ওখানে নাই। এইরকম ছোট একটা গ্রিন সিগন্যাল পাইলে পরে এটাকে কীভাবে বিফ আপ করতে হয়, কীভাবে অ্যাগ্রেসিভলি এটার পেছনে দৌড়াইতে হয়, এবং কংক্রিট একটা নিউজটাকে, যেমন আপনি যেটা বললেন এটা এরকম হয়েছে, বাংলাদেশের জন্য তো একটা মানে এমইউ অথবা নোট ভার্বাল কিছু একটা তো আদায় করা যায়। সেটা করলে তখন আমরা বলতে পারবো ওকে মিয়ানমার ইজ বিহেভিং। আচ্ছা, তো 12.5 লাখ, 3 লাখ নিলে পরে বাকিদের কি হবে, সেটা তো একটা কোশ্চেন। আচ্ছা, যদি নেয়, এটা আমি এই জন্যই এটাকে সবসময় ইয়ে করি, যে কারণ আমি ওখানে 2 বছর ক্যাম্পে ছিলাম, কাজ করেছি ঘনিষ্ঠভাবে। আজকেও যদি বলে যে 10 জন রোহিঙ্গা নিব, তারপরেও দেয়ার আর কোশ্চেন্স, কীভাবে নেবেন, এদের কীভাবে শনাক্ত করবেন, কোন প্রসেসে যাবে, কোন বর্ডার দিয়ে যাবে, ওইখানে কোথায় যাবে। যতক্ষণ পর্যন্ত ওইখানে একটা সেফ জোন ক্রিয়েট না হয়, রোহিঙ্গারা যাবে ওখানে, আপনি জোর করে তো পাঠাতে পারবেন না। সো দেয়ার আর কোশ্চেন্স ইন বিটুইন। তো এই জায়গাটাতে এসে আমি, যেহেতু আপনার রোহিঙ্গা স্পেসিফিক প্রশ্ন করলেন, আমি বলবো যে ট্রেড অফের টাইম আসছে। আপনি যেহেতু এখন করিডোর করতে চাচ্ছেন চায়নার সাথে স্পেশালি, তাহলে এই জায়গাটা কংক্রিট করতে হবে যে আপনি এই করিডোর অবশ্যই করবেন, কিন্তু করিডোরটা আসবে রাখাইনের ওপর দিয়ে। রাখাইনে আমার মানে ডেস্টিনেশন হচ্ছে এই 12 লাখ রোহিঙ্গার, এইটা কীভাবে ডিল করবেন আপনি? কারণ এটা ডিল না করে আপনি আনতে পারছেন না। দ্বিতীয়ত হচ্ছে রাখাইনের 80% এখন আরাকান আর্মির দখলে। আপনি চাইলেই মনে করেন যে নিপেদের সাথে কথা বলে ডিসিশন নিতে পারবেন না। আরাকান আর্মি ইজ স্টেক হোল্ডার। মানে বিষয়টা যাতে একপাক্ষিক না হয়ে যায়। এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে যেটা বলে শেষ করব, এই যে মিস্টার গোর আসছেন, তিনিও তো রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন। উনি কি বলেন ওটা শুনতে হবে। তাদেরও কিন্তু বার্মা অ্যাক্ট আছে এখানে। তো এই কিভাবে খেলবে রাখাইন, এবং সেই জায়গায় বাংলাদেশের স্টেক কি হবে? বরাবরই সমস্যা যেটা হচ্ছে, বাংলাদেশ গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে, সে চাল দিতে পারতেছে না এই বোর্ডে। এর আগে একজন ছিল, তাকে নোবেল প্রাইজের মানে লোভ দেখাইছে, দেখায় পুরোটা ঢুকাই দিয়ে গেছে, এখন তো বের করতে পারতেছে না। এবং আপনি যদি রিসেন্ট রোহিঙ্গা ফান্ড যারা দেয়, ডোনার যারা আছে, ডোনারদের ল্যাঙ্গুয়েজ শোনেন, তাহলে আপনি একটা টোন টের পাবেন, ভাই অ্যাকসেপ্ট করে নাও না, নো উই ক্যানট, থ্যাংক ইউ। আর যদি আমরা মানে একসেপ্ট করে নিই, তাহলে আসলে ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কিরকম হবে? দুটো ভিন্ন মানে সমস্যা। মানে একটা হচ্ছে পার্বত্য আন্দাজ করা চট্টগ্রাম, যায় সেটা? না, পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা সমস্যাটা কিন্তু ডিফারেন্ট। পার্বত্য চট্টগ্রামে একটা সেপারেটিস্ট মুভমেন্ট আছে, যারা একটা স্বাধীন রাষ্ট্র করতে চায়, যেটার নাম জম্মুল্যান্ড। ঠিক আছে, ওই জায়গায় আই হ্যাড মাই বুটস অন দ্যাট গ্রাউন্ড ফর লং টাইম। 3 বার আমি ছিলাম চিটাগাং হিল ট্র্যাক্সে। এবং তারা ওখানে যেটা করতেছে রিসেন্টলি, যেমন আমি 2001, 2, 3 যখন ছিলাম তখন সবাই উপজাতীয় ছিল। 2014, 15, 16 যখন গেলাম তখন এরা সবাই থেকে উপজাতীয় থেকে আদিবাসী হয়ে গেছে। মানে আই ডিডন্ট নো যে হঠাৎ করে এই ওয়ার্ডটা এত মানে ইয়ে পাইলো কেন, ক্রেজ পাইলো কেন। অ্যান্ড দেন দেয়ার ইজ আইডেন্টিটি পলিটিক্স বিহাইন্ড ইট। তো এখন আমার কথা হচ্ছে যে ওই জায়গাটার প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি ওই জায়গাটাকে মানে ঝামেলা করে রাখে হচ্ছে ভারত। কারণ ভারতের নিজের 6টা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, নাগা আন্দোলন, তারপরে হচ্ছে নাক্সালিস্ট আছে, অন্য জায়গায় আছে। তার বিনিময়ে সে যেটা চেষ্টা করে সেটা হচ্ছে বাংলাদেশে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থাকুক। এই যে শান্তি বাহিনী তাদের ফান্ড দিয়েছে, ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, অ্যান্ড শান্তি বাহিনী এখানে কাজ করার পরে ইন্ডিয়াতে আশ্রয় পেত। এখন কুকিচিন আর্মির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে, সো ইন্ডিয়া ইজ দ্য স্পন্সর অফ দিস টেরোরিজম ইন বাংলাদেশ। সো এই জায়গাটাতে এসে ইন্ডিয়াকে, মানে ইন্ডিয়ারও নিজের স্বার্থ আছে। কারণ আপনি যদি ভারত উপমহাদেশটা যেটা আছে, এটার যদি হিস্ট্রিটা দেখেন আপনি, একমাত্র বাংলাদেশ হচ্ছে
বাংলাদেশি বাঙালি মুসলমানদের সমৃদ্ধ একটা জাতিগোষ্ঠী সমৃদ্ধ দেশ। এছাড়া আপনি বৃহত্তর ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এরা কিন্তু বহুজাতিক। এখন বাংলাদেশ মুসলমানদেরকে নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সাকসেসফুল হয়ে যাবে, এটা তাদের ভালো লাগে না। কারণ এটা তখন একটা এক্সাম্পল ক্রিয়েট করে ফর ত্রিপুরা, ফর আসাম, ফর নাগাল্যান্ড অ্যান্ড অল আদার স্টেটস দে হ্যাভ। তো এই প্রবলেমের কারণে ওরা এটাকে জিয়ে রাখে। এখন আপনি রোহিঙ্গাদেরকে যদি পার্বত্য চট্টগ্রামে দিতে চান, যেভাবে বার্মারা চাকমারা একসময় আরাকান থেকেই আসছিল, কিন্তু আরাকান কোর্টের ক্লার্ক ছিল তারা। এখন যদি আপনি বলেন যে এই রোহিঙ্গাদেরকেও কিছু জায়গা দেন ওই জায়গায়, ওরা কিন্তু রাজি হবে না। চাকমারা, মারমারা, ত্রিপুরারা ওরা রাজি হবে না। সো এই জায়গায় দুইটা ক্রাইসিস টোটালি দুই রকম। যেটা সলিউশন এই জায়গায় সেটা হচ্ছে রোহিঙ্গা মাস্ট গো ব্যাক টু আরাকান বিকজ দ্যাট ইজ দেয়ার ল্যান্ড। আর এটা আসলে পারস্পরিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের উপর ডিপেন্ড করছে। আপনাদের দুজনের কাছে আবারও প্রশ্ন থাকবে, কারণ আমরা যতটুকু জানি যে মার্কিন এই বিশেষ দূত সার্জিও কর আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে যাবেন। রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখার কথা রয়েছে তার। সেক্ষেত্রেও রোহিঙ্গা প্রসঙ্গটি থেকে যাবে। আমরা আশা করি 1-2 লাখ ফ্লোরিডাতে নিয়ে যাবে, জায়গা আছে। সেটা যদি নিত তাও তো হতো। একটা বিরতি নেই দর্শক, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। ইতিবাচক অভিমুখে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আলোচনায় আছেন মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, এবং ডেল.এইচ. খান, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক। দুজনের কাছে চলে যেতে চাই আলোচনায়। মাহফুজুর রহমান, আবারও আপনার কাছে ফিরতে চাই। যেহেতু রোহিঙ্গা ইস্যুটি রয়ে গেছে এবং রোহিঙ্গা নিয়েই আমরা কথা বলেছি এর আগের সেগমেন্টে, এবং আমরা যতদূর জানি যে আগামীকাল এই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কর রোহিঙ্গা ক্যাম্পগুলো সরেজমিনে পরিদর্শন করবেন। এটি কি আসলে কোনো ভালো ফলাফল বয়ে আনতে পারে বলে মনে হয়? মানে রোহিঙ্গা সমস্যার সংকট দূরীকরণের ক্ষেত্রে কোনো ধরনের নতুন কি কোনো বার্তা বা মাত্রা আমরা দেখতে পাবো কিনা, আপনার কি মনে হয়? নাকি শুধুই তারা দেখতে যান এরকম একটা রুটিন চেক? আমি আশা করতে পারি, কিন্তু আমি এই সংকটের কোনো সমাধান দেখি না, সম্ভাবনা দেখি না। অনেকগুলো কারণে। হয়তো এই অল্প পরিসরে এটা বলা একেবারেই সম্ভব না, এবং অনেক কিছু সংবেদনশীল হওয়াতে সেগুলি হয়তো বলাও যাবে না। কিন্তু তারপরেও আমি কয়েকটা ছোট ছোট জিনিস বলি। এই যে আপনি বলছেন, আমিও বলছি, আমরা সবাই আলাপ আলোচনার সময় বলি, এই শব্দটা ব্যবহার করি, রোহিঙ্গা। এরা তো মিয়ানমার শরণার্থী। আমরা এই শব্দটা কেন কখনোই বলি না যে এরা মিয়ানমার শরণার্থী? আপনি যখনই একটা দেশের নাগরিকদেরকে যারা শরণার্থী হিসেবে আপনার এখানে অনুপ্রবেশ করেছে তাদেরকে ভিন্ন একটা শব্দ দিয়ে পরিচিত করান, তার মানে ওখানে আপনি একটা কোয়ালিটি অ্যাড করছেন, এবং ওইটা অ্যাড করার পেছনেই তাদেরকে আপনি শরণার্থী এবং ওই দেশের নাগরিক, সুতরাং ওই দেশে তাদেরকে ফেরত যাওয়া উচিত, সেখানে কিন্তু আপোষ করছেন। এইটা খুব সূক্ষ্ম। মানে এটা সাধারণভাবে বললে হয়তো অনেকের কাছে মনে হবে রোহিঙ্গা বললে সমস্যা কি, সমস্যা আছে, খুব সূক্ষ্ম সমস্যা আছে। এইটা হলো এক। দ্বিতীয় হলো, আপনি যদি এইটাকে আমাদের জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট না করে দেখেন, তাহলে আপনাকে এখানে তখন মানবিকভাবে বিচার করতে হবে, এবং সেইটাও ত্রুটিপূর্ণ আমার কাছে মনে হয়। বাংলাদেশের কনটেক্সটে আমাদের অবশ্যই দেখা উচিত ছিল এটা জাতীয় নিরাপত্তার স্বার্থের সাথে সংশ্লিষ্ট করে, তাহলে আমরা সমাধানের একটা দিক নির্দেশনা আমরা ওখান থেকে পেতাম। আপনি যদি এখানে ওই যে হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল নিয়ে আসেন, তাহলে আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তৃতীয় হলো, রোহিঙ্গারা কিন্তু দেখেন, এই যে মিয়ানমার শরণার্থী যাদেরকে বলছি, এরা বহু আগে থেকেই 77 থেকেই তারা বাংলাদেশে বিভিন্ন সময় অনুপ্রবেশ করেছে। প্রথম পর্যায়ে তাদেরকে ফেরত পাঠানো খুব সহজ ছিল। দ্বিতীয়বারও যখন এসেছে, মিয়ানমারের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, এবং সেই চুক্তি অনুযায়ী 2.5 লাখের মধ্যে আপনার 20,000 বাদ দিলে যা থাকে সবাই চলে গিয়েছিল। এই 20,000 এত স্লো যাচ্ছিল বিভিন্ন কারণে। অনেকের আপত্তি ছিল, তারা যেতে চাচ্ছিল না। অনেকের ব্যাপারে UNHCR এর আপত্তি ছিল, যেতে পারছিল না। অনেকের আপনার ফ্যামিলি এই বাংলাদেশে থেকে জন্ম হয়েছে, বাংলাদেশে থেকে যেতে চাচ্ছিল, বাংলাদেশে নাগরিকত্ব পেয়েছে, অথবা আত্মীয়তা তৈরি করেছে ওই বিয়ে টিয়ে বিভিন্নভাবে। তো ওই রকম 5-6 হাজার বাদ দিয়ে
বাকি প্রত্যেকেই রেডি ছিল যাওয়ার জন্য, কিন্তু এই 20,000-কে আমরা আর ফেরত পাঠাতে পারছিলাম না। সারা বছরে দেখা যেত যে ওরা 900-র মতো যায়, 1,000-এর কম যায়, কিন্তু ওই ক্যাম্পেই জন্ম নেয় 1,000-এর বেশি। এরকম একটা পরিস্থিতি ছিল। তবু আপনার একটা চুক্তি ছিল, সেই চুক্তির আওতায় 1 জন 2 জন 10 জন যেভাবে হোক যাচ্ছিল। 2017-তে এসে এই যে তারা বিশাল পরিমাণে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটালো, আমার বিশ্বাস, এটা আমি ভুল হতে পারি, বাংলাদেশের দিক থেকে কারো না কারো কোনো না কোনো পক্ষের ইন্ধন না থাকলে এরা আসতে পারতো না, অথবা আসতোও না। এরা কিন্তু তার আগে বাংলাদেশে যখন বর্ডার ক্লোজ ছিল, তারা কিন্তু মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিল নৌকা দিয়ে, এবং নৌকা ডুবি হয়েছে। এইরকম অনেকগুলো ঘটনা তখন তৈরি করা হয়েছে। আমার কাছে এখন মনে হয়, তখন মনে হয়নি, যেগুলো মেবি অর্কেস্ট্রেটেড, যে ওইখানে আপনার গণহত্যা চলছে অথবা এথনিক ক্লিনজিং চলছে, এই ধরনের যে চিত্রগুলো আমাদের কাছে প্রকাশ করা হয়েছে, সেগুলো সম্ভবত তৈরি করা হয়েছে যাতে আমাদের মধ্যে ওই মানবিক আবেদনটা বড় হয়ে দেখা দেয়। এবং এখানে তখন কিন্তু আপনার বিরোধী দলে যারা ছিলেন, তারাও সরকারকে ব্লেম দিচ্ছিলেন যে আমরা কেন তাদেরকে অ্যাকসেপ্ট করছি না, কেন আমরা মানে মানবিকতা দেখাচ্ছি না। এবং একটা পর্যায়ে সরকার তাদেরকে যখন নিয়ে আসলেন, আমার কাছে মনে হয়েছে যে এগুলো জামাই আদর করে নিয়ে আসা হলো। আমাদের আচার আচরণে আমরা কিন্তু পরবর্তীতে কখনো প্রমাণ করতে পারিনি যে এরা শরণার্থী এবং এদেরকে ফিরে যেতে হবে। আপনি দেখেন, আগে যখন তারা আসলো তখন তো দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনা করে আমরা তাদেরকে ফেরত পাঠাতে পেরেছি। তৃতীয়বার অর্থাৎ 2017-র পর থেকে আমরা আর দ্বিপাক্ষিক আলাপ আলোচনায় না গিয়ে আপনি জাতিসংঘে এই বিষয়টা তুলে ধরলাম, এবং পশ্চিমা দেশগুলো যখন জাতিসংঘে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করলো এবং মিয়ানমার সরকারকে এটার জন্য অভিযুক্ত করলো, বাংলাদেশ কিন্তু পশ্চিমা দেশগুলোর সঙ্গে মিলে মিয়ানমারকে অভিযুক্ত করেছে। তো আপনি যখন একটা দেশকে অভিযুক্ত করছেন আন্তর্জাতিকভাবে, সেই দেশের সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি আপনার সম্পর্ক বৈরী হয়ে যাচ্ছে, এবং সম্পর্ক যখন বৈরী হয়ে যায় তখন কিন্তু আর সহজভাবে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করে তাদেরকে ফেরত পাঠানো কঠিন কাজ। তারপরও যখন একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল, এরপরে আমার যতদূর মনে হয়, আমি যদি ভুল না বলি, যে 2019-এর দিকে মনে হয় মিয়ানমার সরকার বলেছিল যে এটার একটা প্রসেস ছিল যে তাদেরকে তাদের তালিকা দিতে হবে, তালিকা এবং ঠিকানা দিতে হবে, সেই অনুযায়ী তাদেরকে ভেরিফাই করা হবে। যদি ভেরিফাই করা হয় তাহলে ক্লিয়ারেন্স দেওয়া হবে, ক্লিয়ারেন্স দেওয়া হলে তারা রিপ্যাট্রিয়েশনের জন্য অপেক্ষা করবে। যদি যেহেতু আপনি ইউএনএইচসিআর এর মাধ্যমে এই প্রসেসটা করছিলেন, তার মানে আপনি তাদেরকে রিফিউজি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, শরণার্থী। এখন ইউএনএইচসিআর এর আন্ডারে কাউকে যদি আপনি শরণার্থী হিসেবে স্বীকৃতি দেন, শরণার্থী হিসেবে আন্তর্জাতিক যে মান মর্যাদা সবকিছু তার বেলায় তখন প্রযোজ্য হয়। তখন আপনি চাইলেই তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ফেরত পাঠাতে পারেন না, তখন অনেকগুলো শর্ত অনুসরণ করতে হয়। তো ওই সমস্ত শর্ত অনুসরণ করলে সম্ভবত 2-2.5 লাখের একটা লিস্ট মিয়ানমারের পক্ষ থেকে ওকে করা হয়েছিল। সেই কথাটাই সম্ভবত এখন আমরা ঘুরে ফিরে শুনছি। যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, তখন তিনি রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ছিলেন, ব্যাংককে গিয়ে আলাপ আলোচনা করার পরে তখন কিন্তু তিনি বলেছিলেন যে মিয়ানমার রাজি হয়ে সম্মত হয়েছে এরকম 2 লাখ বা 2.5 লাখ নেওয়ার জন্য। এবং একইভাবে এই যে এখন মালয়েশিয়ার বরাতে যে কথাটা বলা হচ্ছে, আমার ধারণা এটা ওই চক্করের মধ্যেই আছি আমরা, মানে ওই সংখ্যাটার মধ্যেই সম্ভবত আছি। নতুন কোনো অগ্রগতি আসলে তেমন ঘটেনি। অসংখ্য ধন্যবাদ মাহফুজুর রহমান। আমি একটু ডেলিজ খানের কাছে চলে যেতে চাই। আবারও সার্জিও গড়ের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। চীন সফর, আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর, সবকিছু মিলে বিনিয়োগের যে বিষয়টি রয়েছে বা কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের যে বিষয়টি রয়েছে, সেটি আসলে সেই দেশের আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিরতার উপর নির্ভর করে। মানে বিদেশিরা ওই জিনিসটাই দেখতে চায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক স্থিরতা, এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, কতটুকু সন্তোষজনক হলো এই 5 মাসে নতুন সরকার আসার পর? ধন্যবাদ। এখনকার বিশ্বে ধরেন শুধুমাত্র পিওর বাণিজ্যিক কোনো আগ্রহ অথবা চুক্তি নিয়ে কেউ কোনো দেশে যায় না, তার পেছনে জিওপলিটিক অলওয়েজ ফলো করে। যেমন এই যে মিয়ানমারের যে ঘটনাটা আছে, যেখানে ধরেন বাংলাদেশে মিয়ানমার ন্যাশনালরা আটকা পড়েছে প্রায় 12.5 লাখ। সো এদেরকে এখন ধরেন আরাকানে শিফট করাটা জরুরি। সো বাংলাদেশ চাইলে এখন আস্তে আস্তে, যেমন আগের গভর্নমেন্টের তো স্ট্যান্সটা ভিন্ন রকম ছিল, এখন তাইলে এই গভর্নমেন্ট আস্তে আস্তে কিন্তু স্ট্রং হতে পারে। যেমন ধরেন
মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার কিন্তু তার বক্তব্যে বলছে যে আমি আমার পুলিশ বাহিনীকে এ ব্যাপারে কঠোর হতে বলেছি এবং মিয়ানমারের যারা নাগরিক ওখানে আটকা পড়েছে তাদেরকে মানে কেয়ারফুল হতে বলেছেন। একই রকমভাবে আমরাও যদি সার্বিকভাবে রাষ্ট্রীয়ভাবে জিনিসটাকে এত প্রশ্রয় না দেই, একটু কঠোর হই, তাহলে হয়তো আস্তে আস্তে এই সমস্যাটার সমাধানের দিকে যাবে। কারণ এই যে ইন্টারন্যাশনাল মোরাল যারা আছে তারাই তো ইস্তিমুরের জন্ম দিয়েছে, তারাই ধরেন সাউথ সুদানের জন্ম দিয়েছে। তো আরাকান বা রাখাইনের অবস্থা তো 80% এখন বেদখল হয়ে আছে আরাকান আর্মির কাছে। আরাকান আর্মি তো হচ্ছে একটা নন স্টেট অ্যাক্টর, ঠিক আছে? এখন আপনি প্রশ্ন করতেই পারেন, নন স্টেট অ্যাক্টর যদি 80% আরাকান দখল করতে পারে তাহলে বাংলাদেশ কেন দখল করে নাই? কারণ আলটিমেটলি মনে করেন যে আপনাকে তো ওই পাশে সেফ একটা এরিয়া করতে হবে যেন এরা এ পাশ থেকে ও পাশে যায়। দ্যাট ইজ এ ডিফারেন্ট কোশ্চেন। আপনি এই ব্যাপারেও প্রশ্ন করতে পারেন যে চাইলে কি এখন আমেরিকা এবং ইন্টারন্যাশনাল মোরাল যারা আছে তারা আরাকানকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে পারে কিনা, অথবা বার্মা একটার ভেতরে যেরকম একটু হাঞ্চ দেওয়া আছে যে তারা কি বাংলাদেশকেই রিকোয়েস্ট করতে পারে কিনা যে আরাকান তোমার সাথে অ্যাড করে দিচ্ছি। কারণ এই মুহূর্তে ধরেন মিয়ানমার আরাকান আর্মির সাথেই যুদ্ধ করে পারে না, ঠিক আছে? সো ন্যাটো ফোর্সের মধ্যে একটা ফোর্স যদি ওখানে যায় ওর তো কিছু করার নাই। বরং যেটা করা যেতে পারে, যেমন আমাদের জনতার দলের চেয়ারম্যান একটা প্রপোজাল দিয়েছিল ব্রিগেডিয়ার শামীম কামাল, যে সিতো যে সিটিটা আছে সিটিটাকে একটা ইন্টারন্যাশনাল সিটি ডিক্লেয়ার করে তারপরে বাকি সমস্যাগুলো সলভ করে ফেলা যায় ধীরে ধীরে। দ্যাট ক্যান বি ডান। নাও কামিং ব্যাক টু ইয়ার কোশ্চেন রিগার্ডিং যে বাংলাদেশের স্থিতিশীলতার এবং বিদেশি বিনিয়োগ এবং বাণিজ্য। দেখেন আরএনজি সেক্টরে বাংলাদেশ এতদিন পর্যন্ত নাম্বার 2-তে ছিল, এখন ভিয়েতনাম নাম্বার 2-তে চলে গেছে, আমরা নাম্বার 3-তে চলে এসেছি। এবং এটার পিছনে মূল কারণই হচ্ছে যে ওদের দেশের স্ট্যাবিলিটি। ওই স্ট্যাবিলিটি থাকার কারণে গ্রো করেছে, সব দিক থেকে গ্রো করছে ভিয়েতনাম এখন মানে আমাদের জন্য এখন অনেক দূরের দেশ, আমরা খুব সহসা আগামী 5-7 বছরে ওদের ক্যাচ করতে পারবো না। আর মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের কথা তো বাদই দিলাম। তো এখন এই জায়গাটাতে বাংলাদেশ এসে এখন একটা ক্রস রোডসে এসে দাঁড়ায় আছে, যে জায়গায় এসে বাংলাদেশকে স্ট্রং কিছু ডিসিশন নেওয়া লাগবে, ঠিক আছে? আমেরিকানরা এসে আমাদের মুখে তুলে কিছু খাওয়া দিয়ে যাবে না, তারা সিম্পলি এখানে আসতেছে বে অফ বেঙ্গলে তাদের যে ইম্পর্টেন্স আছে, কারণ ইন্দো প্যাসিফিক যে মানে পুরো টোটাল গ্যামুটটা আছে ওখানে বে অফ বেঙ্গল ইজ স্টিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ওয়ার্ল্ডের রাইট নাও টপ 10 হটস্পট ধরেন তার ভিতরে বে অফ বেঙ্গল আছে। তো আমরা যেহেতু বে অফ বেঙ্গলের পাশে আছি, সো দ্যাটস ওয়াই বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট টু দেম। এবং এই ইম্পর্টেন্সটাকে যদি আমরা ভালো মতো খেলতে পারি, আমাদের অ্যাডভান্টেজে নিতে পারি, তাহলে সম্ভব। দেখেন 18 কোটি লোকের একটা বাজার, ঠিক আছে? বাংলাদেশের কোন পণ্যটা মনে করেন যে আমেরিকার জন্য না হলেই চলে না? যেমন যে আরএনজি সেক্টরের যে পণ্যটা আছে এই পণ্যটা স্টপ করে দিলে সে ভিয়েতনাম থেকে নিতে পারবে, সে চায়না থেকে ইভেন নিতে পারবে। বাট বাংলাদেশে কিন্তু অনেক কিছুই আমেরিকা বিক্রি করার চেষ্টা করছে এখন, বোয়িং থেকে শুরু করে বিভিন্ন কিছু। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা তার জন্য হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে বাংলাদেশ যেন চাইনিজ ব্লকে ঢুকে না যায়। কারণ বাংলাদেশকে এখন এই জায়গায় বুঝতে হবে বাংলাদেশ কারো প্রক্সি হলে পরে কিন্তু টিকতে পারবে না। আজকে যদি সে চাইনিজ প্রক্সি হয়ে যায় তাহলে আপনি হাম্মান্তোদার দিকে তাকান, যে শ্রীলঙ্কার পোর্টটা, এই পোর্টটার কারণে তারা কিন্তু ভুগতেছে এবং চাইনিজ ঋণের ফাঁদ কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত বাজে ফাঁদ। তো ওই জায়গাটাতেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে চায়নার ইন্টারেস্ট বাংলাদেশে কতদূর, বাংলাদেশ চায়না থেকে কতটুকু ইন্টারেস্ট আদায় করতে পারবে। তো এই জায়গাটাতে এসে খুব ডেলিকেট একটা সিচুয়েশনে বাংলাদেশ এখন আছে। হেজিং বলি অথবা ধরেন ব্যালেন্সিং অ্যাক্ট যেটা বলি, ওইটা তো করা দরকার। ওইটা করার মতো সামর্থ্য কি আমাদের ডিপ্লোম্যাটদের আছে কিনা? ওই যে খলিল সাহেব কত ইয়ে করবে, কারণ নিচে যারা আছে তাদেরকেও তো আস্তে আস্তে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানুষ, আমাদের দেশে কিন্তু জনসংখ্যা বেড়েছে কিন্তু মানুষ কমে গেছে। আমাদের বিশাল মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, যেটার কারণে ধরেন মানে ইয়াং একটা লট আছে, বাট এরা তো আসলে কাজে নাই। বেশিরভাগই দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে বসে আছে, ওই জায়গায় কাজ নাই হাতে। আপনি দেখেন 12 বছর পড়াশোনা করার পরে একটা ছেলে যখন 12 পাস করে, এইচএসসি পাস করে, তখন পর্যন্ত সে 1 টাকা ইনকাম করা শেখে না। তাহলে আমাদের শিক্ষা পদ্ধতি কতটা ঝামেলা। আমরা সব জ্ঞানী বানাচ্ছি, স্কলার বানাচ্ছি, একই অফিসের আপনি দেখবেন যে সিইও মাস্টার্স পাস, তার পিওনও মাস্টার্স পাস। সি দ্য ডিফারেন্স। তো এই জায়গাগুলোতে আমাদের মানে প্রায়োরিটি সেট করতে হবে। এবং আমার মনে হয় যে সরকারের জন্য লট অফ বল টু জাগল টুগেদার। এখন কোনটা রেখে কোনটা করবে খুব ঝামেলা, বাট সরকারকে ঠান্ডা মাথায় প্রায়োরিটি সেট করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডেলাইচ খান এবং মাহফুজুর রহমান, দুজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, এই ছিল আজকের RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সম্প্রতিকে সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।